একজনকে মারতে কয়টা গুলি লাগে, এমন নানা প্রশ্নে চোখের জলে ভাসছেন কোটা আন্দোলনে নিহত ইমাম হাসান তায়েমের মা। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ফুটেজে দেখা যায় ইমামকে একদম কাছ থেকে পুলিশ গুলি করছে। এক বন্ধু আহত অবস্থায় তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে ওই বন্ধু উপায় নেই দেখে তাকে ছেড়ে দিয়ে দৌড়চ্ছে, আর পুলিশ তখনও গুলি করছে। অবাক করা বিষয়, তার বাবাও একজন পুলিশ। এত কষ্টের সন্তান আমার, এত কষ্ট করে আমি মানুষ করছি, এই সন্তান পুলিশ গুলি করে মেরে দেন। আজকে কি আমার স্বামী এই প্রতিদান পাইলো, এটাই পুরস্কার দিল। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী সাইফুল শাহিন। শাহিন, আপনাকে স্বাগত। শাহিন, আপনি তো সে সময় মাঠেই ছিলেন, তো সেদিনকার পরিস্থিতি আমাদেরকে যদি একটু জানান। আমি তো নিশ্চয়ই আপনার মনে আছে ২০শে জুলাই সেদিন কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের বিস্ফোরণটা কিন্তু সেদিনই ঘটেছিল সারা বাংলাদেশে, এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে রংপুরের যে আবু সাইদের যে মৃত্যুটা পুলিশের গুলিতে, বনশ্রীর যে আমির নামে একটি ছেলে কার্নিশে ঝুলেছিল একটি ভবনের, নির্মাণাধীন ভবনের, তাকে যে গুলি করার দৃশ্য, এবং এই আজকে যে ইমাম হাসানের কথা আমরা বলছি, এই ইমাম হাসানকে যেভাবে পুলিশ গুলি করে মেরেছে, তিনটি ঘটনায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও তখন ইন্টারনেট সেবা বন্ধ ছিল, পরে যখন ইন্টারনেট সেবা চলে আসে তখন কিন্তু ব্যাপকভাবে মানুষের মধ্যে মনে নাড়া দেয়। কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়েছে এই ঘটনাগুলোকে নিয়ে। তো সেদিন আমিও মাঠে ছিলাম, আমি যদিও অন্য এলাকাতে ছিলাম, তখন আমরা ঘটনাটি জানতে পারি, এবং তখন তো আসলে অনেক পরিস্থিতি ঘোলাটে ছিল, কোথায় কে মারা যাচ্ছে ঠিক মতো বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে কিন্তু এই ঘটনাগুলো, এবং ২০ তারিখ রাতেই কিন্তু ওর লাশ মর্গের থেকে তার বাবা শনাক্ত করে নিয়ে যায়। তো আসলে সেই সময়কার যে ঘটনাগুলো, এত এলোপাথারি পুলিশের যে গুলি, মানুষ কত মানে শিক্ষার্থী বা কত মানুষ সেদিন মারা গিয়েছে সেটি কিন্তু আসলে বলার মতো নয়। এবং সেটি আসলে পরবর্তীতে এই ঘটনাগুলোর জন্য, ওই দিনের ঘটনার জন্য কিন্তু এই আন্দোলন কিন্তু আরো বেগবান হয়, এবং সেটি এক দফাতে গিয়ে দাঁড়ায়, যেটির ফলাফল আজকে এই সরকারের পতন। জি শাহিন, আমরা একটু জুমে ঘুরে আসি। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, তাইমের বন্ধু রাহাত। আমরা চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেদিন তো আপনি ইমাম হাসানকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, ঘটনাটি একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন কি? আসলে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে রাহাত। আসলে গত ২০শে জুলাই মানে আমি যখন 11:30টার দিকে ঘর থেকে বের হওয়ার পরে আমি তখন সেই দিন কিন্তু গভর্নমেন্ট প্রথম কার্ফিউ শুরু করে আর কি। তা সকালে নাস্তা করে 11:30টার দিকে আমাদের যে মেয়র হানিফ ফ্লাইওভার ফুটওভার ব্রিজ ছিল, শনি একটা কাজলা, ওই কাজলা ব্রিজের গোড়ায় আমি যাই। তাই সবকিছু স্বাভাবিক ছিল, মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া চলাচল, তাই সবকিছু স্বাভাবিক ছিল। আর পুলিশের ফোর্স যারা ছিল তারা হচ্ছে গিয়া হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজাটা, ওই টোল প্লাজাটার পিছনে ছিল। তাই পিছনে যখন থাকে তারা হচ্ছে গিয়ে, তাদের সাথে একটা এপিসি গাড়ি ছিল। হম তাই আমি যখন হচ্ছে গিয়ে ফুটওভার ব্রিজের গোড়ায় যাই, তখন আমি দেখি হচ্ছে তাইয়ুন আর হচ্ছে গিয়ে তাইয়ুনের একটা ক্লাস ফ্রেন্ড ছিল ওখানে, তারা দুজন বসা অবস্থায় আছে। তাই আমিও গিয়া বাহিরে বসলাম, টি স্টল ছিল একটা, টি স্টলের বাহিরে বসলাম, বাহিরে বসে তাকাচ্ছিলাম আর হচ্ছে গিয়া বিভিন্ন মানে চতুর্দিকে তাকাচ্ছিলাম সার্বিক পরিস্থিতি একটু দেখার জন্য। তাই দেখলাম শনি একটার দিকে অনেক বড় একটা মুভমেন্ট, কাজলা ফুটওভার ব্রিজের নিচেও কিছু সংখ্যক ছাত্র জনতা আন্দোলনের মুভমেন্টে আছে। হ্যাঁ, তাই ওই দিন আমরা কোনো আন্দোলনের মুভমেন্টে ছিলাম না যদিও, কারণ এর আগে তাইয়ুম টানা ৩-৪ দিন আন্দোলনে ছিল। ওই দিন যেহেতু গভর্নমেন্ট একটা প্রথম কার্ফিউ জারি করেছে, সবকিছু শিথিল অবস্থায় থাকলো, কিছুটা মানে সবকিছু গাড়ি ঘোড়া চলাচল বা মানুষের যাতায়াত স্বাভাবিক ছিল আর কি, ছোট গাড়ি ঘোড়া চলাচল করছিল। তাই ওই অবস্থাতেই দুপুর 12:10 আমার কাছে যতটুকু মনে হচ্ছে, ওই সময়টাতেই পুলিশ এটিসি গাড়িটা নিয়ে
আর হচ্ছে গিয়া পিছনে 40-50 জন ফোর্স নিয়ে শনি একটার দিকে মুভমেন্ট শুরু করে। শনি একটার দিকে যখন মুভমেন্ট শুরু করে, কারণ যখন তারা হানি ফ্লাওয়ারের টোল প্লাজাটা যখন পার হয়, তখন তারা চতুর্দিকে গুলি বর্ষণ শুরু করে। চতুর্দিকে গুলি বর্ষণ করার পরে মানে অনেক মানুষ আহত হওয়ায়, সামনে আমার চোখের দেখা সামনে হচ্ছে গিয়ে এপিসি গাড়ি থেকে 4-5 জন এপিসি গাড়ির ভিতরে ফোর্স ছিল, তারা হচ্ছে গিয়া গুলি করার পরে 3-4 জন মানুষ সামনের দিকে পড়ে যায়। তাই ওই ভয়ে আমরা দৌড় দেইনি। এই দৃশ্যটা দেখার পরে আমি ভয়ে দৌড়িয়ে টি স্টলের ভিতরে ঢুকে যাই। আমরা 3 জন ছিলাম, আরো যারা মানুষ ছিল তারা সবাই দৌড় দিছে। দৌড় দেওয়া অবস্থায় কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে। জি রাহাত, আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী সাইফুল শাহিন। শাহিন, আপনার কোনো প্রশ্ন আছে কি রাহাতের কাছে? নিশ্চয়ই রাহাত, সেদিনের ঘটনাটি আমরা দেখেছি যে ভিডিওতে আপনি কিভাবে আপনার বন্ধুকে বাঁচাতে চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত, এবং আপনি আক্ষেপও করছেন যে আপনি কেন বেঁচে আছেন, তাকে বাঁচাতে পারেননি, সেটি আমরা জেনেছি। সেটি খুবই মর্মান্তিক একটা বিষয়। তবে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আমরা শুনেছি যে গতকাল ইমামের পরিবার একটি মামলা করেছে কোর্টে, এবং সেই মামলাটি নিয়ে কিছুটা ঝামেলাও তৈরি হয়, এবং আজকেও সেটি নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। আসলে ছোট্ট করে যদি বলেন অল্প কথায় যে মামলাটি নিয়ে আসলে কি অবস্থায় রয়েছে এখন? এখন বিষয়টা হচ্ছে গিয়া আমি হচ্ছে গিয়া মানে তামিমের ভাইয়ের সাথে ওইরকম ভাবে আমার সাথে কথাবার্তা হয় নাই, যেহেতু আমি একটা ব্যক্তিগত কর্মজীবনে আছি। সে আমাকে আমাকে যাওয়ার জন্য মানে আমি যাওয়ার জন্য তাকে বলছিলাম যে ভাই আমি আসবো কিনা। সে আমাকে যেতে না 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 বলেছে, যেহেতু আমার এখনো হাঁটাটা স্বাভাবিক না। হ্যাঁ, যেহেতু সিএমএম কোর্টে মামলাটা হয়েছে, তাই এই মামলায় মানে আদালত পিবিআই কে তদন্ত দেওয়ার একটা প্রতিবেদন মানে করছে, দেখলাম দাখিল করছে। তাই এখানে যেহেতু সরাসরি দোষী সাব্যস্ত, সবার নাম শনাক্ত করা হয়েছে, যে কে গুলি করলো তাকেও আমরা শনাক্ত করলাম, তাই অ্যারেস্ট ওয়ারেস্ট মানে অ্যারেস্ট ওয়ারেন্টটা আদালত জারি করে দিলেই পারে। যে এখানে তো আর কোনো তদন্তের কিছু নাই আমার কাছে মনে হয়। রাহাত, আপনাকে ধন্যবাদ। শাহিন, সবই তো শুনলাম, এই যে ঘটনাগুলো, এরকম শত শত ঘটনা কিন্তু আসলে আছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা দেখেছি বা শুনেছি, অনেক ঘটনার চাক্ষুষ প্রমাণও কিন্তু আছে। তো আপনি কি মনে করেন সঠিক বিচার বাস্তবায়ন আসলে কতটা সম্ভব? মিতু, আসলে এটি তো একটি ঘটনা, এখন বড় একটি ঘটনা, কিন্তু এর আগেও গত 16 বছরে আমরা যেটি দেখেছি বিরোধী দল দমনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তখনও কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এসেছে, গুম, খুন এবং সরাসরি গুলি করে মারার মতো অভিযোগ কিন্তু এসেছে। কিন্তু সবসময়ই যারা কর্তা ব্যক্তি তারা বলেছেন, বা সরকার থেকে বলা হয়েছে যে সঠিক বিচার হবে, তদন্ত সাপেক্ষে বিচার হবে। কিন্তু আমরা একদম বাস্তবে সেরকম কয়টা বিচার দেখতে পেরেছি যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? হয়তো বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এই বিষয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, আমাদের সম্মানীয় একজন নুরুল হুদা, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে যে আসলে কি হতে পারে। উনি আমাদের জানিয়েছেন যে ওনার কথাটা আমরা একটু শুনে আসি। অবশ্যই। বিচারের আওতায় আনা নিশ্চয়ই যাবে। যে সমস্ত জায়গায় তারা ফৌজদারি অপরাধ করেছে সেগুলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করতে হবে, এফআইআর করতে হবে, এবং এফআইআর করলে সেটা তদন্ত হবে, চার্জশিট কোর্টে যাবে। অতএব বিচার করা কোনো কঠিন কাজ না, করা যাবে। নির্দিষ্ট করতে হবে, নির্দিষ্টভাবে কাজটা করতে হবে, সম্ভব। বড় বড় মাপে বলতে গেলে তাদের আইন অনুযায়ী কাজ করতে হবে, জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেতে হবে। সেটা পেতে গেলেই আইন অনুযায়ী কাজ করলেই হবে, এবং খুব উল্লেখযোগ্য সংখ্যায় তাদেরকে দৃশ্যমান হতে হবে। তারা যে আছে এবং তারা যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আছে, এটা দৃশ্যমান না হলে লোকের মনে আস্থা ফিরে আসবে না। অতএব দৃশ্যমান হতে হবে এবং আইন অনুযায়ী কাজ করতে হবে।